নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি শাওন দত্ত। অবৈধভাবে ভারতে অবস্থান নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা বাংলাদেশে অশান্তি ও বিভেদ সৃষ্টি করাই তার প্রধান উদ্দেশ্য, এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা থেকে বিএনপির এই নেতা জনগণের প্রতি আস্থা রেখে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। পৃথক অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে উপমহাদেশে আধিপত্যবাদ সৃষ্টি করতে চায় ভারত। গুলশানে দেশীয় পণ্য ক্রয় বিক্রয় আয়োজনে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, শেখ হাসিনা সরকারের পরাজয় মেনে নিতে পারেনি বলেই বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে ভারত। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। গ্লোবালাইজ পৃথিবীতে একে অন্যের সাথে লেনদেন হয়, যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয় তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অবৈধভাবে ভারতে অবস্থান করে সব ধরনের চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। হিন্দু সম্প্রদায় কি শুধু গত 3 মাস যাবৎ বসবাস করে, না বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এই বাংলাদেশে আমাদের এই হিন্দু সম্প্রদায় বসবাস করে? তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য। অতি দ্রুত জনগণের প্রতি আস্থা রেখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। জনগণকে আন্ডার এস্টিমেট করার কোনো আমাদের মনে হয় কোনো সুযোগ নেই, উচিত নয়। জনগণের উপরে ভরসা করে জনগণ ঠিক করবে তাদের সরকারকে হিতে হবে এবং কিভাবে দেশ পরিচালিত হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে, যারা যত চেষ্টা করুক। বলেছিলেন তারেক রহমান, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। সেই ফয়সালাটা কিন্তু রাজপথে হয়েছিল। এই গণতন্ত্র আজকে আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। স্বাধীন এক বিদেশ একবারই হয়। হ্যাঁ, বলতে পারে আমাদের গণতন্ত্র হরণ করে নিয়েছিল, আমরা পুনরায় গণতন্ত্র উদ্ধার করেছি। এটা হলো সঠিক ইতিহাস। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশ অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে, এই মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJDM জাহিদ হোসেন। সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে তিনি একথা বলেন। ডাক্তার জাহিদ হোসেন অভিযোগ করেন, দেশের ভেতর ও বাইরে থেকে সমান তালে ষড়যন্ত্র চলছে, তবে দেশের শান্তিপ্রিয় মানুষ কোনো উস্কানিতে পা দেয়নি। সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, মুয়াজ্জেম, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিভিন্ন ধরনের উস্কানি আমাদের ভিতর থেকে, আমাদের বাইরে থেকে, ওপার থেকেও দেওয়া হচ্ছে, কিন্তু তাতেও আলহামদুলিল্লাহ বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ, অসাম্প্রদায়িক মানুষগুলো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, চাকমা, আমরা গারো, হাজং, সাঁওতাল সবাই কিন্তু আমরা কোনো উস্কানিতে পা দেই নাই। সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লার কর্মী সম্মেলনে তিনি বলেন, দেশ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম, এ বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে। দীর্ঘ 19 বছর পর কুমিল্লায় জামায়াতে ইসলামীর সম্মেলন। এতে অংশ নেন নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের জেলার নেতাকর্মীরা। সম্মেলন থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রয়োজনীয় সংস্কারের গতি বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে। সেই সংস্কারে সরকার হাত দিয়েছে, আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান।
জামায়াতের আমির বলেন, দেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। এ সময় পিলখানা ট্র্যাজেডির তদন্ত রিপোর্ট দ্রুত জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান জামায়াতের আমির। তৎকালীন বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল। এই রিপোর্টটি জাতির জানা দরকার ছিল, কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার চাইতে তাদের বেশি জানার কথা। সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারাও দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। সাইফ আহমেদ, যমুনা নিউজ। চাকরি বাকরি করে না, আমার কিছু সঞ্চয় তো অবশ্যই দরকার। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, মানে আরাম হবে যে টাকাটা জোগাড় হয়ে গেছে। এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ মানে সহজ, সবকিছু সহজ। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা না গেলে ষড়যন্ত্র চলতেই থাকবে। শাহজাহানপুর থানা কর্মী সম্মেলনে একথা বলেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, দ্রুত সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। ভারতীয় ষড়যন্ত্রে দেশে বৃহত্তর ঐক্য তৈরি হয়েছে মন্তব্য করেন নেতারা। জানান, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে জামায়াতে ইসলামী। শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠে সকাল 8:30টায় শুরু হয় থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। নির্ধারিত সময়ের আগেই দলে দলে হাজির হন নেতাকর্মীরা। স্থানীয় নেতারা বলেন, ভারতে বসেও শেখ হাসিনা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বাংলাদেশের মানুষ তাকে আর গ্রহণ করবে না। এখন ইসকনের ঘাড়ে ভর করে ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগ। টুপ করে আসার সুযোগ নেই। এই বাংলাদেশের মানুষ আপনাকে আর আসতে দিবে না। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, পতাকা নয়, 18 কোটি মানুষের হৃদয়ে আগুন দিয়েছে ভারত। দেশটির ষড়যন্ত্রে বৃহত্তর ঐক্য তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শুধু তোমার না, তুমি যে রাষ্ট্রে বসে এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, সেই রাষ্ট্র তাকেও বলছি, তুমি রিয়েলিটি মেনে নাও, তোমার 12টা বেজে গেছে। কারণ তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই, তোমরা এদেশের 18 কোটি মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়েছে। এখন চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে। 5ই আগস্টের আগের বাংলাদেশ, 5ই আগস্টের পরের বাংলাদেশ এক নয়। সম্মেলনের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করতে না পারলে ষড়যন্ত্র চলতেই থাকবে। তাই সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। সরকারকে বলেছি যে আপনারা এটা সরান, কিন্তু তারা যেটাই হাত দেয় সবগুলাই হচ্ছে পচা মাল, দূষিত মাল। কথা ঠিক কিনা বলে? এই জন্য এক প্রতিষ্ঠান থেকে আর এক প্রতিষ্ঠানে দেওয়া, এই এক জায়গায় থেকে আরেক জায়গায় দিয়ে এই সমস্যার কি সমাধান করা যাবে? দূষিত লোকদেরকে প্রত্যেক থেকে বিদায় করতে হবে বাংলাদেশের প্রশাসন থেকে। সফলতাকে যদি ধরে রাখতে হয়, তাহলে আমাদেরকে সুন্দরভাবে সংস্কার করে নির্বাচন করতে হবে। এই নির্বাচনে যারা এই ক্ষমতা আসবে তাদেরকে নিয়েই আমরা এই দেশকে পরিচালনা করব। দেশের কল্যাণে রাজনৈতিক দলগুলোকে সৎ ও দক্ষ নেতৃত্ব গঠনের গুরুত্ব দিয়ে জামায়াত নেতারা বলেন, যোগ্যরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে মানুষ আর বঞ্চিত হবে না। মানুষের আইন দিয়ে শান্তি হবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই শান্তি হবে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশকে আর বিপথগামী হতে দেয়া যাবে না, এমনটা জানিয়েছেন জামায়াতে ইসলামের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বিকেলে মহানগর উত্তর জামায়াত আয়োজিত সহযোগী সমাবেশে যোগ দিয়ে একথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ 18 কোটি মানুষের ঐক্যবদ্ধের বিজয়। আরও বলেন, জামায়াত ইসলামী ত্যাগের কারণে হাসিনার পতন হয়েছে। জানান, তার দল ক্ষমতার রাজনীতি করে না, বরং দলটি সাধারণ মানুষের ক্ষমতায় বিশ্বাস করে। উত্তর জামায়াতের আমির বলেন, 5 আগস্টের পর নতুনভাবে চাঁদাবাজি, দখলবাজি করে চলেছে কিন্তু কিছু সন্ত্রাসী। এসবের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। যেখানে দেশ বিরোধী, জাতি বিরোধী, স্বাধীনতা বিরোধী, আমাদের 18 কোটি মানুষের ঈমান আকীদা বিরোধী যে
কোনো ধরনের তৎপরতা দেখবেন, সাথে সাথে আপনারা প্রশাসনকে জানাবেন, জামাত ইসলামীকে জানাবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে জানাবেন। আমরা ঐক্যবদ্ধভাবে ওই অপশক্তিকে রুখে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলা বা নির্যাতন হয়নি, অথচ ভারতে প্রতিনিয়ত মুসলমানদের নির্যাতন করা হয়। তাই ভারতের উচিত আগে মুসলিম নির্যাতন বন্ধ করা। বাদ-জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বাংলাদেশ তেসরে ইনসাফ দল বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে দলটির নেতারা বাংলাদেশ নিয়ে ভারতের বাড়াবাড়িতে ক্ষোভ জানান। বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, তারা কখনো হিন্দুদের মন্দির পূজা প্রার্থনায় আঘাত করে না। অসাম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশ। হুঁশিয়ারি দেন, ভারত যদি বাংলাদেশ নিয়ে মন করা মিথ্যা কথা বন্ধ না করে তাহলে বাংলার মুসলমান সমাজ কঠিন জবাব দেবে। বর্তমান সরকার যদি ফেল করে তাহলে অনেক বড় বিদ্রোহ হবে, এই মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে HR কনভেনশনে যোগ দিয়ে একথা বলেন তিনি। উপদেষ্টা জানান, বড় প্রকল্প নেয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত, যেটা পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে দেয়া হয়নি। এখানে রাজস্ব আয়ের তুলনায় অপচয় হয়েছে বেশি। আর তার অভিযোগ, আওয়ামী শাসনামলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে, কারণ সরকারের কর্মকর্তারা এর সাথে জড়িত ছিলেন। দেশের সব সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে, সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না, এমনটাও আভাস দেন উপদেষ্টা। বলেন, শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে বিদেশিদের। তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। আমি কিন্তু অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড। আমি গ্রামে যাই, ইয়েতে যাই, ফিল্ডে যাই, জেলা শহরে যাই, যাই, ওখানে মানুষের আমি এটা বুঝতে পারি, মানুষের মধ্যে কিন্তু খুব এখনো পূর্ণ মাত্রায় বিদ্যা পারে। ছাত্ররা এসে যদি আমাদের এই অবস্থা হয়, যদি আর কালকে কৃষক মাঠে নামে, যদি কালকে শ্রমিক মাঠে নামে, আমি আপনি কোথায় যাবেন? ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় কংগ্রেসের এক এমপির আসন থেকে রুপির বান্ডিল পাওয়ার ঘটনায় চলছে তোলপাড়। অভিষেক মনোজ সিংভি নামের ওই এমপির আসন থেকে পাওয়া যায় 500 রুপির একটি বান্ডিল। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। জানান, বৃহস্পতিবার সভা মুলতবির পর নিয়মিত তল্লাশির সময় এই বান্ডিল পাওয়া যায়। যদিও অভিষেক মনুর দাবি, এই অর্থ তার নয়। কি উদ্দেশ্যে কে বা কারা বান্ডিলটি রেখেছে তা তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যসভা চেয়ারম্যান। এদিকে তদন্ত চলাকালে এমপির নাম প্রকাশ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন কংগ্রেস নেতারা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের 7 এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে কঠোর নিরাপত্তায় দুজনকে আদালতে হাজির করা হয়। এ সময় বিচার দাবিতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয় আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস ও অপর আসামি রিপন দাসকে। পুলিশের পাশাপাশি এ সময় আদালত চত্বরে মোতায়েন করা হয় সেনাবাহিনী। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে গ্রেপ্তারকৃত 2 আসামির 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চন্দন দাসের 7 দিন ও রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যারা হত্যাকাণ্ডের সহিত প্রকৃতভাবে জড়িত যেন একজন নির্দোষী মানুষ সাজা না পায়, আর একজন অপরাধী যেন পার পেয়ে না যায়, এটা হচ্ছে আমাদের আইনের মূল মন্ত্র। আসামিদের আদালতে আনা হলে সহকর্মী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করে আদালতে উপস্থিত আইনজীবীরা। এই ঘটনায় আমরা যতটুকু জানি, চিন্ময় হচ্ছে অন্যতম মূল হোতা। চিন্ময়কে অবশ্যই এই মামলা আসামি করতে হবে। দৃষ্টান্তমূলক এমন শাস্তি আনতে হবে যাতে ভবিষ্যতে কোনো আইনজীবীর রক্ত ওরা ঝরাতে না পারে। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড যিনি, মাস্টারমাইন্ড সহ সবাই গ্রেপ্তার হোক এবং আইনের আওতায় আসুক। অতি দ্রুত এই মামলা চার্জশিট দিয়ে সবাইকে যা মৃত্যুদণ্ড আমরা কামনা করছি। এর আগে বুধবার দিবাগত রাতে ভৈরব রেল স্টেশন থেকে চন্দন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। আর বৃহস্পতিবার আনোয়ারা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় রিপন দাসকে। এ নিয়ে আইনজীবী আলিফ হত্যা মামলায় 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই হত্যাকাণ্ড শুধু তাদের ব্যক্তিগত একার দায় নয়, তাদের সাথে আরও পরোক্ষভাবে কাউ জড়িত থাকতে পারে, ইন্ধন থাকতে পারে। প্রশাসন এই 7 দিনের মাথায় আজকে দুজন, একজন হচ্ছে এফআইআর লিস্টেড 1 এবং একজন হচ্ছে সন্দিগ্ধ আসামি, দুজনকে গ্রেপ্তার করেছে। গত ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময়ের অনুসারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও ভাঙচুর চালায়। সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। পঞ্চগড় সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। নিহতের নাম আনোয়ার হোসেন। হত্যার পর তার মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে বিজিবির সাথে পতাকা বৈঠক শেষে ফেরত দেওয়া হয় মরদেহ। একমাত্র উপার্জনক্ষম আনোয়ার হোসেনকে হারিয়ে দিশেহারা পরিবার। আনোয়ারের বাড়ি জুড়ে শোকের মাতম, দিশেহারা তার পরিবার। অবুঝ ইরামনে খুঁজে ফিরছে বাবাকে। পঞ্চগড় সদরের আমজোয়ানি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন। তিনি সহ কয়েকজন যান মোমিনপাড়া সীমান্তবর্তী বাংলাদেশের অংশে। ভোরে ওপার থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চানকিয়া ক্যাম্পের সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার। পরে মরদেহ নিয়ে যায় বিএসএফ। আমার ছেলে কামাই রুজি আমাদেরকে খাওয়ায়, কোন মানুষের কক্করে পড়ে ওকে নিয়ে গেছে, তারা এই দুর্ঘটনা ঘটেছে। আমি যেন আমার ছেলেকে আমি যদি আমার চোখের সামনে আমি বাবা দেখতে পাই। এক সন্তানের জনক আনোয়ার, বাবা মা সহ পুরো পরিবার চালাতেন তিনি। তার মৃত্যুতে অনিশ্চয়তায় পরিবারটি, নির্বাক স্বজন প্রতিবেশীরাও। ওনার মা, ওনার বাবা সবাই অসুস্থ, উনি একমাত্র আয়ের উৎস ইনকাম করে তাকে খাওয়াতো আর কি। উনি আর আমি একসাথে কৃষিকাজ করতাম। তার মা বাবা কামাই করে খিলায়, এলা কি করে যে এরকম ঘটনা ঘটলো এটা তো বলতে পারি না। বিকেলে পতাকা বৈঠক শেষে বিজিবিকে মরদেহ ফেরত দেয় বিএসএফ। এরপর তা হস্তান্তর করা হয় আনোয়ারের পরিবারের কাছে। বক্তব্য দেওয়া যাচ্ছে না, ওখান থেকেই ওটা রেফারেন্স দিয়ে দিতে পারে, অসুবিধা নেই। ফ্ল্যাগ মিটিং শেষ হয়ে গেছে, ফ্ল্যাগ মিটিং ওভার। সীমান্ত হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়েছে স্থানীয়রা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, আজমির শরীফ দখলের পাঁয়তারা এবং ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ভারত দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। বিকেলে গুলশান 2 নম্বর গোলচত্বর থেকে শুরু হয় এই কর্মসূচি। পরে ইনকিলাব মঞ্চের 3 সদস্য ভারতীয় দূতাবাসের স্মারকলিপি জমা দেয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ভারত। অভিযোগ তোলেন তাদের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে চরম মিথ্যা এবং উস্কানিমূলক সংবাদ প্রচার করছে, বাংলাদেশকে ধ্বংসের পাঁয়তারা করছে, এমনটাও তাদের অভিযোগ। মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ আর কোনোদিন ভারতের দাবেদারি করবে না। আজকে এবিপি নিউজ করেছে যে বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে চলাচল করতে পারে না। আপনারা যারা আছেন এখানে, আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনাদের এলাকায় কতজন হিন্দু নির্যাতিত হয়েছে এবং কে শাখা সিঁদুর পরে বের হতে পারে না, এর জবাব আমরা চাই। বাংলাদেশ শুধু না, সারা বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষদের তরফ থেকে আমরা ইন্ডিয়ান এম্বাসিকে জানাতে চাই, আজমির শরীফ দখল করলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে আগের কমিটি। সভাপতি আবু সালে আকন এবং সাধারণ সম্পাদক সোহেল হাসান চৌধুরী সহ নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে। বিকেলে ডিআরইউ মিলনায়তনে সদ্য সাবেক কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। দায়িত্ব নিয়ে নতুন সভাপতি সম্পাদক রিপোর্টারদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে ডিআরইউ। তাদের সমর্থন দিয়ে নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদও জানান তারা। ঢাকা মেডিকেল কলেজে শুরু হয়েছে 2 দিনের মিনিমালি ইনভেসিভ নিউরোস্পাইন সার্জারি অ্যান্ড ক্যাডুভেরিক ওয়ার্কশপ। এই পদ্ধতিকে
আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত বলে দাবি করেন চিকিৎসকরা। আয়োজকরা বলেন, বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় 40 থেকে 50% লোক মেরুদণ্ডের ব্যথা বা সমস্যায় ভুগছেন। মেরুদণ্ডের বিভিন্ন রোগ যেমন ডিস্কের সমস্যা, স্নায়ু চেপে যাওয়া ইত্যাদি অত্যন্ত সাধারণ। 50 বছর বা তার বেশি বয়সী 60 থেকে 70% লোক মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে চিকিৎসকদের দক্ষতারও উন্নয়ন হবে আশা প্রকাশ করেন বিভিন্ন বিভাগের সিনিয়র চিকিৎসকরা। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্য কনফারেন্স ICPHS 2024। এবারে সম্মেলনের প্রতিপাদ্য ছিল টেকসই উন্নয়নের জন্য ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্য বিজ্ঞানের অগ্রগতি। আয়োজক ইউএপির ফার্মেসি বিভাগ সহ আয়োজক হিসেবে অংশ নেয় ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি সুমেতারা উতারা ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া। এবারে সম্মেলনে 10টি দেশের বক্তারা অংশগ্রহণ করেন। আয়োজনের উদ্বোধন করেন ICPHS এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মহিউদ্দিন আহমেদ ভুইয়া। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান। এই সম্মেলনটি ছিল ফার্মাসিউটিক্যাল, চিকিৎসা এবং স্বাস্থ্যবিজ্ঞান খাতের প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময়ের একটি অনন্য মঞ্চ। আগামীকাল শেষ হবে ICPHS 2024। আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে হামলার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। প্রথমে শহরের তারাবানিয়ার ছড়া জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভারতের সাথে যত অন্যায্য অসম স্বার্থের চুক্তি আছে তা অবিলম্বে জনসম্মুখে উন্মুক্ত করতে হবে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী দুদেশের কূটনৈতিক শিষ্টাচার রক্ষার আহ্বানও জানান তারা। কুষ্টিয়ায় জানাজা শেষে সুরকার ও গীতিকার আবু জাফরের মরদেহ দাফন করা হয়েছে। বিকেলে কুষ্টিয়া সরকারি কলেজ জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পরিবারের সদস্য সহ সর্বস্তরের জনগণ। পরে পৌর কবরস্থানে দাফন করা হয় আবু জাফরকে। আজ ভোর রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। এই পদ্মা, এই মেঘনা, তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম, নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে সহ অসংখ্য গানের গীতিকার সুরকার ছিলেন আবু জাফর। গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব ওয়ানগালা উপলক্ষে আয়োজিত হল ঢাকা ওয়ানগালা 2024। রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই উপলক্ষে চলছে দিনব্যাপী নানা আয়োজন। উৎসবে ফুটে ওঠে গারো সংস্কৃতির বৈশিষ্ট্য। সকালে দেবতা পুজোর মাধ্যমে শুরু হয় ওয়ানগালা উৎসব। আমুয়া, রোগালার মতো ধর্মীয় আচার পালন করা হয়। তারপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শুভেচ্ছা বিনিময়। এতে নিজস্ব ভাষায় গান গেয়ে শোনান গারো শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল গারোদের ঐতিহ্যবাহী ঝুম নাচ, বছরে একদিন নিজস্ব পোশাক পরার এবং সবার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের সুযোগ পায় তারা। আয়োজকরা জানান, গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফসল উৎসব ওয়ানগালা মূলত ধন্যবাদ জ্ঞাপন এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার উৎসব, যা এখন ঢাকাবাসী গারোরা প্রতীকী রূপে পালন করে। সমতলের মানুষের পাহাড় শৃঙ্গ বিজয়ের ঘটনা পুরো দেশের জন্য গৌরবের। এমন উদ্যোগ বাংলাদেশের তরুণ সমাজকে বিশ্বের কাছে ভিন্নভাবে পরিচিত করছে, এমনটা জানালেন এমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। পর্বতারোহী এম.এ. মুহিনের হিমালয়ের থরং পর্বত শিখর বিজয়ের পর পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ছিল এই আয়োজন। গেল 5 নভেম্বর বাংলাদেশের পর্বতারোহী এম.এ. মোহিত নেপালের 20,157 ফুট উঁচু থরং পর্বত শিখর আরোহণ করেন। অনুষ্ঠানে তিনি তুলে ধরেন সেই অভিজ্ঞতা। এমন কৃতিত্বে তরুণ সমাজ উৎসাহিত হবে বলেও আশা প্রকাশ করেন অধ্যাপক মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, বাংলাদেশের তরুণরা নিয়মিত বিভিন্ন পর্বত শৃঙ্গ জয় করছেন। জানান, ধারাবাহিক এসব অভিযানের ফলে দুদেশের সাংস্কৃতিক বন্ধন আরও গভীর হচ্ছে। যেখানে সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে কেওক্রাডাং, সেটা আমিও পায়ে হেঁটে উঠে গেছি কোনো একটা সময়। কাজে সেই দেশের মানুষ এভারেস্টে উঠছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সামিট করতে যে ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েন, তার চেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ওনারা স্পন্সর কিভাবে পাবেন। তো এখানে অনেক বিজ্ঞজনরা আছেন, আমি অনুরোধ করব এমন একটা কিছু ফরম্যাট বের করা যে এ ধরনের বিষয়গুলিকে আমরা কিভাবে আসলে উৎসাহিত করতে পারি।
দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত খনি থেকে 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির পুলিশ জানায়, স্টিল ফন্টেইন এলাকায় একটি পরিত্যক্ত খনি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এখনও খনিটিতে আটকা শত শত শ্রমিক, যাদের বেশিরভাগই অবৈধ অভিবাসী। মূলত অবৈধ স্বর্ণখনির বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা পুলিশের কঠোর অবস্থানের কারণেই তারা খনির ভেতর আশ্রয় নেন। দিনের পর দিন তাদের উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে পুলিশ। প্রথম দিকে খাদ্য সরবরাহ বন্ধ করে দিলেও পরে সমালোচনার মুখে শ্রমিকদের কাছে খাবার পাঠানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। হঠাৎ বিস্ফোরণে উড়ে গেল রাস্তায় থাকা মেটাল বক্সের ঢাকনা। গর্তে পড়ে গেলেন পথচারী এক নারী। পেরু লিমায় হয়েছে এই দুর্ঘটনা। মারাত্মকভাবে আহত হন ওই নারী। চিকিৎসাধীনে আছেন হাসপাতালে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বিস্ফোরিত ওই বক্সটি মূলত ইলেকট্রিক্যাল বক্স। কেবল রক্ষণাবেক্ষণে কোনো ত্রুটির কারণে হয়েছে এই বিস্ফোরণ। তবে দুর্ঘটনার কোনো দায় নিতে নারাজ ওই অঞ্চলের বিদ্যুৎ সংযোগের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান প্লাস এনার্জিয়া। ইসরায়েলি আগ্রাসন ক্ষতিগ্রস্ত লেবানিজদের $57 মিলিয়ন সহায়তা দিয়েছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার এই দাবি করেছেন গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম। হিজবুল্লাহ প্রধান জানান, মোট 2,33,000-এর বেশি নিবন্ধিত পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। নভেম্বরে আমরা লেবাননের বাসিন্দাদের আর্থিক প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেই। এটি ইরানের জনগণ ও হিজবুল্লাহর পক্ষ থেকে উপহার। এখন পর্যন্ত 172,000 পরিবারকে $57 মিলিয়ন দেওয়া হয়েছে। বৈরুতে যাদের বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তাদের বাড়ি ভাড়া ও ফার্নিচার খরচ বাবদ পাচ্ছেন $14,000। আর বৈরুতে বাইরে যাদের বসবাস তাদের প্রত্যেক পরিবার পাবেন $12,000। গাজীপুরের শ্রীপুরে মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজের 30 বছর পূর্তি এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন প্রাক্তন শিক্ষার্থীরা। পরে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নাহিন আহমেদ মমতাজি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর ABM ওবায়দুল ইসলাম। পরে চলে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। আর এই ছিল আজকের সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।